অবশেষে স্থগিত হচ্ছে শেখ হাসিনার ফাঁসির রায়। ডিসেম্বরের আগেই বিজয় শুরু আওয়ামী লীগের, পর্দার আড়ালে খেলা শুরু। ডিসেম্বরে ক্ষমতা নেবে সেনাবাহিনী। শেখ হাসিনার বিরুদ্ধে গত নভেম্বরে যে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই মৃত্যুদণ্ডের আদেশ কি স্থগিত করে দেওয়া হচ্ছে? শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ স্থগিত হবে এবং সেটা বিএনপি সরকার করবে। বাংলাদেশের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, মৃত্যুদণ্ড থাকা সত্ত্বেও নির্দিষ্ট আইনের বিধান অনুসারে শেখ হাসিনা ফিরলে গ্রেফতার নাও হতে পারেন, এমনকি তার জামিনেরও কোনো দরকার হবে না। আবারও কি বাংলাদেশ সেনা শাসনের পথে কারা নেতৃত্ব দিচ্ছেন, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে বড় কোনো সামরিক অভ্যুত্থানের নীল নকশা? শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং ডক্টর ইউনূসের বিদায়ের পর নির্বাচিত সরকারের ভেতরে কেন এত তীব্র অস্বস্তি? এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা মাত্র অপশন বিএনপির কাছে আছে, হয় সমঝোতা, না হয় গৃহযুদ্ধ। বিএনপি কি সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ সুবিধা দেবে? আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে? আলহামদুলিল্লাহ, আওয়ামী লীগ এখন রামের করাতের মতো হয়েছে, আসতেও কাটে যাইতেও কাটে। তারেক যেদিক দিয়েই পালানোর চেষ্টা করুক না কেন, আওয়ামী লীগের জালে ওকে পড়তে হবেই। নেত্রী যেদিন দেশে প্রবেশ করবেন সেদিন তারেক বলেন আর যাই কিছু বলেন, দেশে শুধু গণ সরকার ছাড়া আর কোনো সরকার বলবৎ থাকবে না। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আলহামদুলিল্লাহ, আওয়ামী লীগ এখন রামের করাতের মতো হয়েছে, আসতেও কাটে যাইতেও কাটে। তারেক যেদিক দিয়েই পালানোর চেষ্টা করুক না কেন, আওয়ামী লীগের জালে ওকে পড়তে হবেই। সেপ্টেম্বরের শেষ নয়তো অক্টোবরের প্রথম দিকে ট্রানজিট পাসের জন্য আবেদন করবেন জননেত্রী শেখ হাসিনা। তার সেই আবেদন তারেকের এই সরকার মঞ্জুর করলেও বিপদ, না করলেও বিপদ। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2007 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার বিদেশে থাকা জননেত্রী শেখ হাসিনার দেশে ঢোকার জন্য ট্রানজিট পাস তারা বন্ধ করে দিয়েছিল। তারপরেও কিন্তু জননেত্রী শেখ হাসিনার দেশে ঢোকা প্রত্যাবর্তনের বিষয় কিন্তু থামাইয়া রাখতে পারে নাই। সুতরাং এই সরকার এই তারেকও কখনো পারবে না। মনে রাখবেন, নেত্রী যেদিন দেশে ঢুকবে ওই দিন দেশে কোনো আইন থাকবে না, ওই দিন শুধু গণ আইন থাকবে, জনগণের আইন থাকবে। ওই দিন শুধু একটা আদালত থাকবে, সেটা গণ আদালত। নেত্রীর সাথে সেদিন থাকবেন বিশ্বের প্রায় 58টা দেশের 238টা গণমাধ্যম মিডিয়া। তারা সেগুলো লাইভ প্রোগ্রাম দেখাবেন বিশ্বব্যাপী। আরো অনেক দেশের মিডিয়াগুলো তার সেই লাইভ প্রোগ্রামটি সরাসরি দেখানোর জন্য এরই মধ্যে দলের সংশ্লিষ্ট দপ্তরে তারা আবেদন জানিয়েছেন, তাদের ইচ্ছার কথা প্রকাশ করেছেন। তারেক কোন আইনের ভিত্তিতে দেশে আসছে, প্রধানমন্ত্রী হয়েছে? প্রশ্ন রাখতে চাই। মানবতা বিরোধী কথিত ওই যে খয়ের খা আদালতের চিফ প্রসিকিউটর সামনে বিশের আইনের জোরে তিনি বলেন যে তার এইভাবে দেশে আসার কোনো আইনি বৈধতা নাই, কোনো সুযোগ নাই। তিনি ওই দেশে গ্রেপ্তার হবেন, তারপরে তিনি আসবেন। দুই দেশের সমঝোতা ছাড়া তিনি কখনো আসতে পারবেন না। হয় বিমান পথ বন্ধ করে দিবা, সড়ক পথে আসবে। সড়ক পথ বন্ধ করার ক্ষমতা তোমার বাপ দাদার 14 গোষ্ঠীরও নাই। দেখা যাবে সেদিন কত পাওয়ার তোমরা নিয়ে বসে আছো। মনে রাখবা, বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে না জননেত্রী শেখ হাসিনা, কয়েক ঘন্টার ব্যবধান। সেদিন গণ আদালতের মাধ্যমে, জনগণের আইনের মাধ্যমে সব ধূলিসাৎ হয়ে যাবে, সব মাটির সাথে মিশে যাবে ইনশাল্লাহ। প্রিয় সহযোদ্ধা ভাইরা, মাথায় রাখবেন, নেত্রী যেদিন দেশে প্রবেশ করবেন সেদিন তারেক বলেন আর যাই কিছু বলেন, দেশে শুধু গণ সরকার ছাড়া আর কোনো সরকার বলবৎ থাকবে না। এমন ভাবে গণজোয়ার সৃষ্টি করতে হবে, ফুলকচি টেরা যা কিছু স্ব আছে জায়গায়, লগি বৈঠা যা কিছু আছে তাই নিয়ে স্ব জায়গায় রাস্তায় বেরিয়ে পড়তে হবে। জুলাই জঙ্গি সহ স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা এবং এদেরকে যে সকল সন্ত্রাসীরা প্রশ্রয় দিয়েছে, যে সকল খুনিরা প্রশ্রয় দিয়েছে, যে সকল খুনিরা আজকে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র করতেছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব বিদেশিদের কাছে বিকিয়ে দিয়েছে, তাদের গণ আদালতে সর্বাত্মক শাস্তি হবে। তাদের বিচার হবে শুধু গণ আদালতে, তাদের বিচার করবে দেশের জনগণ। কোটি কোটি মানুষের গণস্রোতের মাধ্যমে সবকিছু ভেসে যাবে এই সকল ষড়যন্ত্রকারীরা। মানুষের পায়ের সাথে পিষ্ট হয়ে মাটির সাথে মিশে যাবে রাজাকারের শাবক, জুলাই জঙ্গি স্বাধীনতা বিরোধীর সর্বশেষ শাবকগণ। প্রত্যেক গ্রামে, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে দুর্গ গড়ে তুলতে হবে। আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন আওয়ামী লীগের ভাইরা, সর্বাত্মক সতর্কতা অবলম্বন করে থাকতে হবে। মনে রাখবেন, আগামী 5 মাসের মধ্যে অনেক কিছু দেশের মধ্যে ঘটে যাবে, অনেক কিছু ঘটে যেতে হবে। সাথে সাথে যেখানে যে অবস্থায় থাকেন না কেন, গণ বিস্ফোরণ সৃষ্টি করতে হবে। যেখানে যেখানে প্রয়োজন হবে এইখানে ফাটাই ফেলানো সেইটা করবেন। আজ থেকে কারো কখনো চোখ দিয়ে পানি ঝরবে না, চোখে আগুন ঝরতে হবে। মনে রাখবেন,
শত্রুপক্ষ নানান ধরনের খবর বাজারে রটাবে, নানান ধরনের খবর ওরা ছড়াবে। এই মিডিয়া থেকে বলা হয়েছে শেখ হাসিনা কবে দেশে আসবেন, সেই খবর প্রচার করা যাবে না, কিন্তু তিনি দেশে আসবেন না সেই খবর প্রচার করা যাবে। বুঝছেন? কিন্তু ওরা কি কখন কোন খবর দেয় এগুলো দেখার সুযোগ নাই। দলীয় নির্দেশনা কি, আপনার দলের হাইকমান্ড কি বলে, কি নির্দেশনা দিচ্ছেন, নেত্রী স্বয়ং কি নির্দেশনা দিচ্ছেন, সেই নির্দেশনা মাফিক আপনাদের স্ব স্ব জায়গা থেকে কাজ করতে হবে। মনে রাখবেন ভাইরা আমার, ঐক্যবদ্ধ জাতিকে কেউ কখনো দাবায় রাখতে পারে না। আমরা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব যত সময় পর্যন্ত চূড়ান্তভাবে পুনরুদ্ধার করতে না পারবো, যত সময় পর্যন্ত এই দেশের সার্বভৌমত্বের মধ্যে একজন স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা নিঃশ্বাস নেবে, তত সময় পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, মৃত্যুদণ্ড থাকা সত্ত্বেও নির্দিষ্ট আইনের বিধান অনুসারে শেখ হাসিনা ফিরলে গ্রেপ্তার নাও হতে পারেন, এমনকি তার জামিনেরও কোনো দরকার হবে না। প্রশ্ন হলো, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির জামিন না চেয়েও কিভাবে কারাগারের বাইরে থাকবেন? সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শেখ হাসিনার জন্য আইনের এই ফাঁকটি দেখিয়ে দিয়ে গেছে ইউনূসের সরকার। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে গণহত্যার অভিযোগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাত নেতা আবুল কালাম আজাদ, যিনি বাচ্চু রাজাকার নামে প্রসিদ্ধ, পলাতক থাকা অবস্থায় তার ফাঁসির রায় হয়েছিল 2013 সালে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, পলাতক থাকা অবস্থায় বাচ্চু রাজাকার 2025 সালে সাজা স্থগিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন। তার আবেদনের প্রেক্ষিতে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2025 সালের 22 অক্টোবর তার শাস্তি 1 বছরের জন্য স্থগিত করে একটি সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করেছিল। এমনকি 2026 সালের 21শে জানুয়ারি আবুল কালাম আজাদ দীর্ঘ 13 বছরের পলাতক জীবনের অবসান ঘটিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনও চাননি। তারপরও তাকে এক মুহূর্তের জন্য জেলে যেতে হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সংবিধানের 49 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি এবং ফৌজদারি কার্যবিধির 401 ও 402 ধারা অনুসারে সরকার যে কারো যে কোনো ধরনের শাস্তি স্থগিত করতে পারে, যেটি ঘটেছিল বাচ্চু রাজাকারের ক্ষেত্রে। মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন প্রাপ্ত 3 জন আসামির শাস্তি চূড়ান্ত আপিলে বাতিল হওয়ার পর তারা যে এখন সংসদ সদস্য, সে নজিরও বাংলাদেশে আছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রাষ্ট্রপতির আদেশ কিংবা সরকারি সিদ্ধান্তের অর্থ হলো শীর্ষ মহলে রাজনৈতিক সমঝোতা। প্রশ্ন হলো, শেখ হাসিনার ক্ষেত্রে কি কোনো রাজনৈতিক সমঝোতা হবে? একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বিবৃতির বিষয়ে সরকারের কোনো কিছু বিবেচনা করার নেই। তবে গত 2 দিন ধরে সরকার পক্ষের লোকজন শেখ হাসিনার গ্রেপ্তারের বিষয়ে বক্তব্য দিলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। মন্ত্রণালয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও শেখ হাসিনা গ্রেপ্তার নাও হতে পারেন, এমনকি তাকে জামিনও চাইতে হবে না। ফাঁসির দণ্ডপ্রাপ্তকে কিভাবে জেলের বাইরে রাখতে হয় সেটির নজির ইউনূসের অন্তর্বর্তী সরকার তৈরি করে গিয়েছে। উদাহরণ হিসেবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রথমে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাত নেতা আবুল কালাম আজাদের কথা তুলে ধরেছেন। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর 71-এর যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নেয়। সেই বিচার শুরুর পর প্রথম রায় 2013 সালের 21শে জানুয়ারি জামাত ইসলামের সাবেক রুকন আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর ও পার্শ্ববর্তী অঞ্চলে আল বদর ও রাজাকার বাহিনীর অন্যতম শীর্ষ নেতা হিসেবে তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, অগ্নিসংযোগ, লুণ্ঠনের অভিযোগ প্রমাণিত হওয়ার কথা জানিয়ে সেই রায় দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে আনা 8টি অভিযোগের মধ্যে 7টিতে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। এটি ছিল ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমের ইতিহাসে প্রথম রায় এবং একই সাথে প্রথম অনুপস্থিতিতে দেওয়া রায়। 2024 সালের আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশে না ফিরে তার শাস্তি স্থগিতের আবেদন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, 2025 সালের 8 জুলাই তিনি তার সাজা স্থগিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা 2 শাখা 2025 সালের 22 অক্টোবর একটি সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপনে আবুল কালাম আজাদের ফাঁসির সাজা 1 বছরের জন্য স্থগিত করা হয়েছিল। প্রজ্ঞাপনের শর্ত ছিল তাকে অবিলম্বে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে হবে, যাতে তিনি কারাগারে না গিয়ে তার আইনি ডিফেন্স প্রস্তুত করতে পারেন। 2026 সালের 21শে জানুয়ারি আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে রাজি হন। ওই দিন আদালত বেশ চমকপ্রদ বক্তব্য দিয়েছিলেন। ওই দিনের দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত আবুল কালাম আজাদ ঠিক 13 বছর পর আত্মসমর্পণ করলে তিনি যেমন আছেন তেমন থাকার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই আদেশের ফলে তাকে কারাগারে যেতে হচ্ছে না, তিনি মুক্তই থাকছেন। আবুল কালাম আজাদের আত্মসমর্পণের ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্রথম আলোর খবরে বলা হয়েছিল, ট্রাইব্যুনাল প্রথমে সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদের আত্মসমর্পণ আবেদন মঞ্জুর করেন। তাকে প্রয়োজনীয় নথিপত্রের সত্যায়িত কপি সরবরাহ করা হবে বলে জানানো হয়। একই সঙ্গে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। তখন আসামি পক্ষের আইনজীবীরা বলেন, রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসামির সাজা 1 বছরের জন্য স্থগিত করেছে। তখন ট্রাইব্যুনাল বলেন, সরকারের সাজা স্থগিত করার এখতিয়ার নেই, রাষ্ট্রপতি ও আপিল বিভাগ সাজা স্থগিত করতে পারেন। এরপর পুনরায় আদেশ দেন ট্রাইব্যুনাল। সেই আদেশে ট্রাইব্যুনাল বলেন,
রাষ্ট্রপতির আদেশ অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবুল কালাম আজাদের সাজা 1 বছরের জন্য স্থগিত করেছে। এই অবস্থায় আসামিকে প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি সরবরাহ করা হবে। একই সঙ্গে যতক্ষণ না আপিল বিভাগ যথাযথ আদেশ দেন ততক্ষণ আবুল কালাম আজাদ যেমন আছেন তেমনই থাকবেন। এই শুনানির শেষের দিকে ট্রাইব্যুনাল স্পষ্টভাবে রুলিং দেন এটি কোনো প্রচলিত জামিন নয় এবং আদালত কোনো জামিন দেয়নি। এটি মূলত সংবিধানের 49 অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির ক্ষমতার প্রতি বিচার বিভাগের সম্মান প্রদর্শন। এরপর আবুল কালাম আজাদ কোনো পুলিশি হেফাজত ছাড়াই সশরীরে একটি ব্যক্তিগত গাড়িতে করে ট্রাইব্যুনাল ত্যাগ করেন। অবশ্য আসামিপক্ষের আইনজীবী মশিউর আলম তখন বলেছিলেন তারা জামিন চাননি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন আবুল কালাম আজাদের ক্ষেত্রে যে আইনি মেকানিজম বা পন্থায় ফাঁসির রায় স্থগিত করা হয়েছে তার মূলে আছে বাংলাদেশের সংবিধানের 49 অনুচ্ছেদ এবং ফৌজদারি কার্যবিধির 401 ও 402 ধারার ক্ষমতার সূক্ষ্ম ও কৌশলগত প্রয়োগ। বাংলাদেশের সংবিধানের 49 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে যে কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ প্রদত্ত যে কোনো সাজা মওকুফ, স্থগিত, হ্রাস বা পরিবর্তন করার একক এবং পরম ক্ষমতা দেওয়া হয়েছে। এই অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির ক্ষমতা অত্যন্ত বিস্তৃত এবং এর উপর আদালতের কোনো সরাসরি আইনি একচ্ছত্র নিয়ন্ত্রণ বা জুডিশিয়াল রিভিউ সাধারণত খাটে না। আবার ফৌজদারি কার্যবিধির 401 ও 402 ধারা অনুযায়ী সরকার কোনো শর্ত ছাড়া বা শর্ত সাপেক্ষে যে কোনো ব্যক্তির সাজা সাময়িকভাবে স্থগিত বা হ্রাস করতে পারে। 401 ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি কোনো ব্যক্তি সাজা স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে তবে তা আইনত বৈধ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে আবুল কালাম আজাদের ক্ষেত্রে বিষয়টি ছিল পুরোপুরি তখনকার সরকারের ইচ্ছে অনুযায়ী, কারণ 24-এর 5ই আগস্ট পর্যন্ত দণ্ডপ্রাপ্ত 38 জন যুদ্ধাপরাধী পলাতক ছিল। এর মধ্যে শুধু আজাদি ফেরত এসেছেন। আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলছেন সংবিধানের 49 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে সাজা স্থগিতের ক্ষমতা দেওয়া হলেও 48-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তার ক্ষমার ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা সংশ্লিষ্ট ক্যাবিনেটের সুপারিশের বাইরে গিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন না, যার অর্থ হলো মূলত সরকারের রাজনৈতিক সদিচ্ছা এবং নির্বাহী বিভাগের ইতিবাচক সুপারিশই রাষ্ট্রপতির এই বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে শেখ হাসিনা কিংবা অন্য যাদের বিরুদ্ধে আইসিটি এরই মধ্যে ফাঁসির রায় দিয়েছে তাদের ফেরা এবং ফেরার পর কি ব্যবস্থা গ্রহণ করা হবে এসব কিছু রাজনৈতিক সমঝোতার উপর নির্ভর করছে। সেক্ষেত্রে আবুল কালাম আজাদের কেসটি সরকারের জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভালো একটি প্রেসিডেন্স হিসেবে কাজ করবে। যদি রাষ্ট্রপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন তবে দেশের কোনো আইন প্রয়োগকারী সংস্থা বা ট্রাইব্যুনাল তাকে গ্রেপ্তার বা তার ফাঁসি কার্যকর করতে পারবে না, এমনকি তাকে জামিনও চাইতে হবে না। আবুল কালাম আজাদের মামলার আদেশে ট্রাইব্যুনাল বলেছিলেন সাজা স্থগিত থাকার কারণে আসামিকে কারাগারে পাঠানো যাবে না। তিনি সম্পূর্ণ মুক্ত অবস্থায় মামলার সমস্ত দলিলের সার্টিফাইড কপি সংগ্রহ করে আপিল বিভাগের কাছে আপিল দায়েরের প্রস্তুতি নিতে পারবেন। আইনজীবীরা বলছেন আবুল কালাম আজাদের কেসটি আইনের চোখে বৈষম্যহীন আচরণ বা ইকুয়াল ট্রিটমেন্ট আন্ডার দ্য ল হিসেবে শেখ হাসিনার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। সে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আইসিটির চিফ প্রসিকিউটর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের যে কথা বলছেন সেটি এখনো পর্যন্ত রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখছেন। আবার আইসিটির পক্ষ থেকে বলা হচ্ছে আপিলের জন্য নির্ধারিত 30 দিনের সময়সীমা পার হয়ে যাওয়ায় শেখ হাসিনার পক্ষে আপিলের কোনো সুযোগ নেই। এক্ষেত্রে ট্রাইব্যুনালের কর্মকর্তারা বিশেষ আইনের ক্ষেত্রে 1908 সালের তামাদি আইনের 5 নম্বর ধারা বা বিলম্ব মার্জনার সাধারণ আইনি সুযোগ সম্পূর্ণ অনুপস্থিত বলে মত দিয়ে থাকেন। আইনজীবীরা মনে করেন এটিও পুরোপুরি ঠিক নয়। সংবিধানের 104 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে কোনো মামলার সম্পূর্ণ ন্যায় বিচার বা কমপ্লিট জাস্টিস নিশ্চিত হওয়ার জন্য যে কোনো আদেশ বা নির্দেশনা দেওয়ার অসাধারণ ক্ষমতা রয়েছে। আপিল বিভাগ যদি মনে করে যে ন্যায় বিচারের স্বার্থে বিলম্ব মওকুফ করা প্রয়োজন তবে তারা যে কোনো সময়সীমা অতিক্রম করা আপিল গ্রহণ করতে পারে। আবার যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 21শে আগস্টের গ্রেনেড হামলার মতো বড় মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনের আদেশ রাতারাতি 24-এর 5ই আগস্টের পর পাল্টে যেতে দেখা গেছে। 3টি ক্ষেত্রে রিভিউ আপিলে আগের রায় বাতিল হয়ে গেছে। এরকম 3 জন গত নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই কারণে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক। তবে এ বিষয়ে আগের প্রেসিডেন্স বা দৃষ্টান্ত থাকায় সরকারের জন্য কাজটা অনেক সহজ হয়ে গেছে। আরও কি বাংলাদেশ সেনা শাসনের পথে কারা নেতৃত্ব দিচ্ছেন? 5 অগাস্ট 2024 থেকে জ্বলছে বাংলাদেশ। যে শীর্ষ জেনারেলদের চাকরিচ্যুত করা হয়েছিল তারা কি আসলে চুপচাপ বসে আছেন, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে বড় কোনো সামরিক অভ্যুত্থানের নীল নকশা? শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং ডক্টর ইউনূসের বিদায়ের পর নির্বাচিত সরকারের ভেতরে কেন এত তীব্র অস্বস্তি? বাংলাদেশ কি তবে 1-11 মতো আরেকটি ছদ্মবেশী সেনা শাসনের মুখোমুখি? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2024 সালের 5 অগাস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের প্রতিটি সেক্টরে যে ওলটপালট শুরু হয়েছিল তার সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছিল বাংলাদেশ সেনাবাহিনীতে। সরকার পতনের পরপরই বাংলাদেশ সেনাবাহিনীতে একাধিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বাধ্যতামূলক অবসর, বরখাস্ত বা পদচ্যুত হন। যদিও কতজন শীর্ষ জেনারেল চাকরি হারিয়েছেন তার কোনো একক সুনির্দিষ্ট সরকারি তালিকা আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি, তবে নিশ্চিতভাবে
বেশ কিছু জেনারেলের চাকরি হারানোর তথ্য পাওয়া যায়। যেমন শীর্ষ জেনারেলদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম 2024 সালের সেপ্টেম্বরে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী, তাকেও একই প্রক্রিয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। মেজর জেনারেল হামিদুল হক, তিনিও বাধ্যতামূলক অবসরের শিকার হন। লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, তাকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়। মেজর জেনারেল জেউল আহসান, তাকেও চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় এবং একই সাথে তাকে আটক করা হয়। মেজর জেনারেল কবির আহমেদ, তাকে বিচারের আওতায় আনবার একটা প্রক্রিয়া যখন চলছিল অন্যান্য সামরিক কর্মকর্তাদের, যেমন এই মুহূর্তে ক্যান্টনমেন্টের ভেতরে একটি সাব জেল আছে, যে সাব জেলে বন্দী করা রাখা হয়েছে সামরিক কর্মকর্তাদের, তাদের মধ্যে মেজর জেনারেল কবির আহমেদও ছিলেন, যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন। সবশেষ তাকে আর আটক করা যায়নি, তিনি যে কোনোভাবে দেশ ত্যাগ করে বিদেশে চলে গেছেন। আমরা যাদের নাম বললাম এর বাইরেও পরবর্তী সময়ে সেনাবাহিনীতে আরো অসংখ্য রদবদল, বদলি ও অবসর হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই শীর্ষ সামরিক কর্মকর্তাদের চাকরি থেকে সরানো হলো, তারা এখন কোথায়? তারা কি ঘরে বসে সাধারণ মানুষের মতো সময় কাটাচ্ছেন? তারা ম্যাক্সিমাম ভারতে আছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। কিন্তু তারা যে চুপচাপ বসে আছেন, এটি যদি ভাবেন তাহলে ভুল ভাবছেন। পর্দার পেছনের খবর এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বরখাস্তকৃত এবং চাকরিচ্যুত অফিসাররা মোটেও বসে নেই। তারা ভেতরে ভেতরে অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছেন। তাদের এই গোপন তৎপরতা ও কাজের চূড়ান্ত ফল হিসেবে বাংলাদেশে হয়তো যে কোনো মুহূর্তে ভর করতে পারে সরাসরি বা পরোক্ষ সেনা শাসন। অন্যদিকে রাজনৈতিক ফ্রন্টের দিকে তাকালে দেখা যাবে যে দেশ আজ এক মারাত্মক এবং অভূতপূর্ব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মোহাম্মদ ইউনূস অত্যন্ত মেটিকুলাস ডিজাইন বা সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন। তার ইচ্ছে ছিল দীর্ঘদিন ক্ষমতায় থাকার, কিন্তু দেশের জটিল পরিস্থিতি এবং নানামুখী চাপের কারণে তিনি বেশি দিন টিকতে পারেননি। অবশেষে ইউনূসের অন্তর্বর্তীকালীন প্রশাসন একটি নির্বাচন দিতে বাধ্য হয়। কিন্তু তথাকথিত এই নির্বাচিত সরকারকে কি আপনারা আজ খুব স্বস্তিদায়ক অবস্থায় দেখছেন? একেবারেই না। যে দলটির সরকার আজ প্রতিষ্ঠিত হয়েছে, সেই দলের ভেতরে আজ দারুণ অস্বস্তি, তীব্র ক্ষোভ এবং কুন্দল কাজ করছে। এর মূল কারণ হলো দলের যেসব নেতাকর্মী বা ত্যাগী নেতৃত্ব দীর্ঘদিন রাজপথে মার খেয়েছেন, জেল খেটেছেন এবং চরম ত্যাগ স্বীকার করেছেন, তারা আজ বলতে গেলে সরকারে বা দলে কোনো মূল্যায়ন বা দায়িত্বই পাননি। বরং এমন সব অপরিচিত এবং অনভিজ্ঞ লোকজনকে বড় বড় দায়িত্ব দেওয়া হয়েছে যে আজ 5 মাস পার হয়ে গেলেও দেশের সাধারণ মানুষ তো দূরের কথা, দলের কর্মীরাও তাদের অনেকের নাম পর্যন্ত এখনো বলতে পারবে না। এই পুরো বিষয়টি আসলে একটি গভীর দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ। অন্যদিকে যে গোষ্ঠীটি আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিল, সেই গোষ্ঠীটি কিন্তু অত্যন্ত সক্রিয়। তারা পর্দার আড়ালে এমন কিছু ছক বসছে, যে ছকে আওয়ামী লীগকে পতন ঘটানো হয়েছিল, বিএনপিকে, এই যে একটা ব্যর্থ সরকার, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, ত্যাগী নেতারা দায়িত্ব পায়নি, অপরিচিত আনকোরা লোকজন দায়িত্ব পেয়েছে, বিএনপি যাতে ব্যর্থ হয়, এমন, এটি আমরা বলছি যে দেশি বিদেশি ষড়যন্ত্র। এবং এই ষড়যন্ত্রের ফলে এই সরকার যখন কোনো কাজ করতে পারবে না, সেই গোষ্ঠীটি আওয়ামী লীগকে যারা পতন ঘটিয়েছিল, জামাত এবং অন্যান্য সাথে দেশি বিদেশি শক্তি, তারা বিএনপিকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে তারা ক্ষমতা দখল করবে, সেই ছকটাও আঁকা হচ্ছে বা নেপথ্যে কাজ চলছে। সেই উগ্রপন্থী গোষ্ঠীটি বা সরকার পতনকারী গোষ্ঠীটি কিভাবে কাজ করছে দেখুন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আজ 5 মাস পার হয়ে গেছে, কিন্তু তারা জনগণের দৃশ্যমান কোনো উল্লেখযোগ্য কাজ করতে পারেনি। আজ থেকে 2 বছর আগে আওয়ামী লীগ সরকার যেভাবে দেশ চালিয়েছিল, দেশের আইন শৃঙ্খলা এবং অর্থনীতি যেভাবে সচল রেখেছিল, একটি স্থিতিশীল বাংলাদেশ রেখেছিল, বর্তমান সরকারের মধ্যে তার ছিটে ফোটাও নেই। 5 মাসে এই সরকার একটিও বড় বা সফল কাজের উদাহরণ সৃষ্টি করতে পেরেছে কি? কেউ বলতে পারবেন? পারবেন না। কাজেই মাত্র 5 মাসের মাথাতেই দেশের ভেতরে এবং প্রশাসনের ভেতরে একটা বড় ধরনের পরিবর্তনের চাপা উত্তেজনা ও ক্ষোভ কাজ করছে। মানুষ বিকল্প খুঁজতে শুরু করেছে। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দেশের এই মুহূর্তে সবচেয়ে বড় ও জনপ্রিয় দল আওয়ামী লীগের প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলবল সহ বাংলাদেশে ফিরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। তিনি যদি দেশে ফিরে আসেন, তবে রাজপথ যে আবার উত্তপ্ত হবে তা আর বলার অপেক্ষা রাখে না। 2006 সালের সেই লগি বৈঠা আন্দোলন এবং চরম সহিংস পরিস্থিতি আমরা আবারও দেখতে পাবো। দেশ চলে যাবে এক গৃহযুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতিতে। দেশ যদি এমন চরম অস্থিতিশীলতার দিকে যায়, তবে উদ্ধার করবে কে? অনেকেই ভাবছেন 2007 সালের মতো আবারও কোনো 1-11 মডেলের তত্ত্বাবধায়ক সরকার আসবে কিনা, কিন্তু সেখানেও একটি বড় সমস্যা তৈরি হয়ে গেছে। সদ্য বিদায়ী ডক্টর ইউনূসের পরিষদে থাকা তথাকথিত সুশীল সমাজ বা সুশীল ব্যক্তিরা সেই 1-11 মডেলের গ্রহণযোগ্যতা জনগণের কাছে পুরোপুরি নষ্ট করে ফেলেছেন। সুশীলদের উপর দেশের মানুষের আর কোনো ভরসা নেই। তাহলে উপায় কি? বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী ছাড়া আর কোনো বিকল্প বা উপায় আজ দেশের সামনে খোলা দেখা যাচ্ছে না। যেমনটা আমরা আগেই বলেছি যে চাকরিচ্যুত ও ক্ষুব্ধ সামরিক কর্মকর্তারা বসে নেই, তারা কাজ করে যাচ্ছেন।
এবং এর ফলশ্রুতিতে বাংলাদেশ হয়তো খুব শীঘ্রই একটি ব্যতিক্রমী রাজনৈতিক অধ্যায় দেখতে যাচ্ছে। আর তা হলো সেনা শাসনের অধীনে গণতন্ত্রের জন্য একটি নতুন নির্বাচন। সেখানে বর্তমান সেনাপ্রধান থাকতেও পারেন, নাও পারেন। অর্থাৎ সরাসরি সামরিক হস্তক্ষেপে শান্তি ফিরিয়ে এনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যাওয়া। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে পর্দার আড়ালে যে বড় কিছু ঘটছে তা নিশ্চিত। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।